নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। এখন সামনে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের যারা টিচিং প্রফেশনে যেতে চাও তাদের জন্য একটা বড় সুযোগ। কি সুযোগ? প্রথম কথা হচ্ছে, স্কুলের জন্য যদি তোমরা দেখো, স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি সেটা কিন্তু এবছরের শেষে বা সামনের বছরে শুরু হওয়ার প্রচুর চান্স রয়েছে। ঠিক তেমনি তার পাশে তোমরা যদি দেখো যে ডিসেম্বর মাসে যারা কলেজে শিক্ষকতা করতে চাও তার জন্য কিন্তু নেট বা সেট পরীক্ষারও হতে চলেছে আগামী ডিসেম্বর মাসে। তাহলে এই মুহূর্তে আমরা এসএলএসটি এবং নেট সেট এই দুটোর মধ্যে কোনটাকে টার্গেট করব, কোনটাকে নিয়ে আমরা এগোবো, কোনটা করলে বর্তমানে আমাদের জন্য ভালো হবে, বা দুটোকে আমরা কি একসাথে প্রিপেয়ার করতে পারি যাতে করে নেট সেট এবং এসএলএসটি দুটো জায়গাতেই আমাদের নিজস্ব যে জায়গাটা সেটা যাতে আরও ভালো করে আমরা তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে এটাই বলা যে আগামী ডিসেম্বরে নেট সেট বা ডিসেম্বরের পরে জানুয়ারিতে এসএলএসটি এই দুটো বা তিনটে পরীক্ষাকে আমরা কি করে একসাথে ম্যানেজ করতে পারি বা একসাথে প্রিপেয়ার করতে পারি যাতে করে আমরা এই দুটো পরীক্ষাতেই সফলতা আনতে সক্ষম যাতে হতে পারি। তো সবার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে এসএলএসটি যে পরীক্ষাটা হয়, WBSSC এসএলএসটি যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কি ভিত্তিক হয়ে থাকে? এটাও সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়। এটাও সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়। ইউজিসি নেট বা সেট যদি ধরে নাও, এটাও কিন্তু তোমার সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়। এটাও কিন্তু তোমার সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে নেটটাও সাবজেক্ট ভিত্তিক হয়, এসএলএসটি পরীক্ষা যেটা সেটাও কিন্তু সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়। তুমি যদি মনে করে থাকো যে তুমি জিওগ্রাফি সাবজেক্ট থেকে নেট পরীক্ষা দেবে, তাহলে জিওগ্রাফি সাবজেক্টে ইউজিসি নেটে তোমাকে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তুমি যদি জিওগ্রাফি সাবজেক্টে স্কুলের পরীক্ষা দিতে চাও এসএলএসটি, সেখানেও তোমাকে সাবজেক্টের ওপরই পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র ইউজিসি নেটের ক্ষেত্রে একটা পেপার 1 থাকে যেটা আলাদা হয়, বাকি সবটাই সাবজেক্টের ওপর বেস করে কিন্তু পরীক্ষা হয়। ইউজিসি নেটের ক্ষেত্রে সিলেবাসটা একটু ভাস্ট হয়, এসএলএসটির ক্ষেত্রে সেই সিলেবাসটা একটু তুলনামূলকভাবে কম হয়। তো এটাই দুটোর মধ্যে পার্থক্য, আর এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। দুটোর সিলেবাস যদি তুমি দেখো মোরাললেস 19-20 সব কিছু কিন্তু মোটামুটি থাকে সমান। ইউজিসি নেটে যেটা বেশি থাকে এসএলএসটির ক্ষেত্রে সেটা কম থাকে। তাহলে দুটোই যদি সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়, তাহলে দুটোকে আমরা একসাথে যদি প্রিপেয়ার করি তাহলে আমাদের নেট সেট যেমন হয়ে যাচ্ছে ঠিক তেমনি এসএলএসটির জন্য প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। এবং আমি এটাও তোমাদেরকে বললাম যে নেট সেটটা যেহেতু অনেকটা ভাস্ট সিলেবাস, নেট সেটটা পড়ছি যদি কেউ পড়ো তার মানে এটা ধরে নিতে হবে যে এসএলএসটিও তার রেডি হয়ে যাচ্ছে, এসএলএসটি তার পিছিয়ে থাকছে না। তাহলে এই মুহূর্তে তোমরা কি করে প্রস্তুতি নিতে পারো যাতে করে এসএলএসটি এবং নেট সেট দুটোই একসাথে তোমাদের রেডি হয়ে যায়। দেখো, আমি যদি তোমাদেরকে বলি, সবার আগে তোমাদেরকে আমি একটা টার্গেট বলে দিই। ধরে নাও ডিসেম্বর মাসের কথা আমি যদি ধরে চলি, ধরে নাও ডিসেম্বর, তো তোমার কাছে আছে, এখানে ধরো আগস্ট মাস চলছে এবং তোমার কাছে ধরে নাও ডিসেম্বর, এটা হচ্ছে তোমার টার্গেট। এবং মাঝখানে আছে তোমার কতগুলো মাস? মাঝখানে আছে 5 মান্থস, 5 মাস, 5 মান্থস তোমার কাছে আছে। ঠিক আছে, 5 মান্থস তোমার কাছে রয়েছে। এইবার এই অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 5 মাসে তুমি তাহলে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারো যাতে দুটোই তোমার হয়ে যায়? ধরে নাও তোমার অগস্ট মাস থেকে তুমি তোমার নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে রেডি করতে তুমি শুরু করলে। ঠিক আছে, সাবজেক্টকে রেডি করতে শুরু করলে। অগাস্ট থেকে তুমি ধরে নাও, অগাস্ট থেকে এই সাবজেক্টটাকে তুমি রেডি করা শুরু করলে। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অগস্ট থেকে ধরে নাও অক্টোবর মান্থ পর্যন্ত, কতদিন পর্যন্ত? অক্টোবর মাস পর্যন্ত ধরে নাও তুমি তোমার সাবজেক্টটাকে রেডি করছো। অগস্ট থেকে কত ধরে নাও অক্টোবর পর্যন্ত তুমি তোমার সাবজেক্টটাকে কি করছো? সাবজেক্টটাকে তুমি রেডি করছো। ঠিক আছে, এইবার এই সাবজেক্টটাকে তুমি কির ওপর বেস করে পড়বে? নেটের সিলেবাস না এসএলএসটির সিলেবাস? আমি অবশ্যই তোমাদের সবাইকে বলবো তোমরা নেটের সিলেবাসটাকে ফলো করো। নেট অর সেটের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে তোমরা ধরে, এই সিলেবাসটাকে ধরে তোমরা কি করবে? পড়াশোনা শুরু করো। ঠিক আছে, নেট বা সেটের যে সিলেবাসটা রয়েছে, তুমি যদি মনে করো তোমার সাবজেক্টটাকে তুমি স্ট্রং করতে চাও, এসএলএসটি পরীক্ষার সিলেবাসের থেকে বেটার হচ্ছে তুমি নেট সেটের যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী তুমি কি করবে? তোমার যে পড়াশোনাটা, সাবজেক্টের যে পড়াশোনাটা সেটাকে শুরু করো। ক মাস পড়বে?
আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস তুমি পড়ো। দেন যদি তুমি ধরো নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, ডিসেম্বর মাস, এই মাসটায় তোমরা কি করবে, এই মাসে তোমরা রিভিশন অ্যান্ড তার সাথে সাথে মক টেস্ট, মক প্র্যাকটিস করবে, মক, ঠিক আছে, রিভিশন অ্যান্ড মক করবে। এইবার ধরো তুমি নেট সেটের সিলেবাস দেখে পড়ছো, ঠিক আছে। এইবার এসএলএসটি পরীক্ষা ডিসেম্বরে হতে পারে বা জানুয়ারিতে হতে পারে, তার আগে হওয়ার কোনো চান্স নেই। এবার ডিসেম্বরে ধরো তোমার নেট সেট পরীক্ষাটা হয়ে গেল, তাহলে হাতে আছে ডিসেম্বরের পরীক্ষার পর তোমার আছে জানুয়ারি, তোমার হাতে আছে জানুয়ারি মাসটা রয়েছে। এই জানুয়ারি মাসে তুমি শুধুমাত্র অনলি এসএলএসটির যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোর উপরে তুমি ফোকাস করো। তাহলে জানুয়ারি মাসে অনলি এসএলএসটি, মানে এসএলএসটি পরীক্ষার 1 মাস আগে থেকে বা মানে নেট সেট পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তুমি কি করবে, শুধুমাত্র এসএলএসটির যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে, ধরো নেটের তো অনেক কিছু রয়েছে, তার মধ্যে এসএলএসটির শুধুমাত্র যেগুলো রয়েছে সেই টপিকগুলোকে ফোকাস করো, এবং এসএলএসটির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এসএলএসটি মক, এইগুলোকে তোমরা কি করো, প্র্যাকটিস করতে থাকো। এই স্ট্র্যাটেজিটা যদি তোমরা ফলো করো, তাহলে আগামী জানুয়ারি মাসের মধ্যে নেট সেটও তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স থাকবে, সাথে সাথে এসএলএসটিতেও তুমি একটা ভালো পারফর্ম করতে পারবে, ঠিক আছে। তাহলে আবারও বলে দিই বিষয়টা, আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নেট সেটের সিলেবাসটাকে ফলো করো। কি করবে, আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নেট সেটের সিলেবাসটা ফলো করো। নেট সেটের যে সিলেবাসটা রয়েছে, নেটের সিলেবাস যেটা রয়েছে সেইটা দেখে আগস্ট থেকে তুমি অক্টোবর মাস অবধি পড়াশোনা করো, সিলেবাসটাকে ভালো করে রেডি করো। কি করে রেডি করতে পারো, ধরো তোমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে ধরে নাও ইউনিট ওয়াইজ 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট, এরকম করে 3, 4, 5, 6, 7, 8 করে 10টা ইউনিট তুমি দেখবে তোমার সিলেবাসের মধ্যে রয়েছে, ঠিক আছে, নেটের সিলেবাসে। এবার ইউনিট 1 এর আন্ডারে দেখবে অনেকগুলো টপিক আছে, টপিক 1, টপিক 2, টপিক 3, টপিক 4, এরকম করে অনেকগুলো ইউনিট তোমরা দেখতে পাবে ইউনিট 1 এর আন্ডারে। তারপর আবার ইউনিট 2 এর আন্ডারে 1 নম্বর টপিক, 2 নম্বর টপিক, 3 নম্বর টপিক করে এরকম করে অনেকগুলো টপিক তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তোমাদের কাজ হবে প্রত্যেকটা টপিকের জন্য একটা করে বুক চুজ করা, প্রত্যেকটা টপিকের জন্য একটা করে বই চুজ করো। ধরো ইউনিট 1 এর জন্য একটা বই চুজ করলে, ইউনিট 2 এর জন্য আরেকটা বই, ইউনিট 3 এর জন্য একটা বই, এরকম করে 10টা ইউনিটের জন্য 10 বুকস, 10টা ইউনিটের জন্য 10টা স্ট্যান্ডার্ড বই মানে নট এমসিকিউ বুক, যেগুলো হচ্ছে তোমার নট এমসিকিউ বই নয়, যেগুলো হচ্ছে রেফারেন্স বুক, সেই রেফারেন্স বুককে তুমি চুজ করবে, ঠিক আছে। এমসিকিউ বইয়ের কথা আমি বলছি না, যেগুলো রেফারেন্স বুক, টেক্সট বুক যেগুলোকে বলে, যেগুলোকে আমরা টেক্সট বুক বলি, কি বলি, টেক্সট বুক, যেগুলোকে আমরা বলি টেক্সট বুক, সেই টেক্সট বুকগুলোকে তোমরা চুজ করো। হলো, এবার সেই টেক্সট বুকগুলোকে চুজ করার পর তোমরা কি করবে, তোমরা ধরো তোমাদের যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে খুললেই দেখবে প্রথমে কনটেক্সট বা সূচিপত্র থাকে, সেখানে 1, 2, 3, 4 করে বিভিন্ন টপিকগুলোর নাম লেখা থাকে, কোন কোন টপিক এই বইয়ের মধ্যে রয়েছে। এবার দেখা গেল প্রথম ইউনিটের যে 4টে টপিক, সেই 4টে টপিক হয়তো তোমার এখানে রয়ে গেছে, ধরো 1 নম্বরে, এখানে, এই 4টে টপিক হয়তো তোমার রয়েছে, বাকি আর কিছু তোমার আর লাগবে না, তাহলে বাকিগুলোকে তুমি এখান থেকে কেটে দাও, ডিলিট করে দাও। তাহলে এই যে 4টে টপিক তুমি চুজ করলে বইটা থেকে, ইউনিট 1 এর জন্য যে বইটা তুমি চুজ করেছিলে, সেই 4টে টপিককে তোমাকে কি করতে হবে, সেই 4টে টপিকের, ধরো টপিক নাম্বার 1 তুমি বই খুলে সেই টপিকটাকে ভালো করে পড়ো, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে তুমি একটা শর্ট নোট বা খাতার মধ্যে তুলে নাও। ইম্পর্টেন্ট লাইন তুমি কিভাবে বুঝবে, ইম্পর্টেন্ট লাইন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়ে বুঝতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। কার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, অবশ্যই নেট, কারণ আমি তোমাকে বলেছি পড়াটা অক্টোবর অবধি তুমি নেট অনুযায়ী করো, ঠিক আছে। তাহলে নেটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেই অনুযায়ী তুমি কি করবে, এই ফার্স্ট টপিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট লাইন তুলে নিলে, সেকেন্ড থেকে তুলে নিলে, থার্ড থেকে তুলে নিলে, ফোর্থ থেকে তুলে নিলে, দিয়ে তোমার ইউনিট 1টা কমপ্লিট হয়ে গেল। এই সেম ফরম্যাটে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 করে লাস্ট 10টা ইউনিট তোমাকে কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকটা ইউনিটের জন্য একটা করে ছোট ছোট খাতা নেবে, যেটা করে 10টা ইউনিটে 10টা ছোট ছোট খাতায় তোমার সম্পূর্ণ সিলেবাসের নোটটা তুলে উঠে চলে আসে, ঠিক আছে। এইভাবে তাহলে অক্টোবর মাসের মধ্যে তোমার পুরো সিলেবাসটা পড়া হয়ে গেল। দেন নভেম্বর, ডিসেম্বর, এই যে মাসগুলো রয়েছে, এই মাসে এই শর্ট নোটগুলোকে তোমাকে রিভিশন করতে হবে। এই শর্ট নোটগুলো যেগুলো রিভিশন করছো মানে প্রিভিয়াস ইয়ার থেকেই নিয়েছো, তাই প্রিভিয়াস ইয়ারও রিভিশন হচ্ছে, সাথে করে তোমাকে কি করতে হবে, মক টেস্টকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এইবার তোমার নেট পরীক্ষাটা ডিসেম্বরে হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমার
তারপর যতদিন এসএলএসটির জন্য বাকি থাকবে তখন হয়তো তুমি দেখবে এখানে যে 10টা ইউনিট রয়েছে এসএলএসটিতে হয়তো এখান থেকে 9টা বা 8টা ইউনিট রয়েছে, বাকি 2টো ইউনিট নেই। ওই 2টো ইউনিট আর পড়ার দরকার নেই, যেগুলো এসএলএসটিতে রয়েছে শুধুমাত্র সেইগুলোকে তুমি টার্গেট করে আগামী 1 মাস এসএলএসটির জন্য সেগুলো পড়বে। মানে তোমার তো অলরেডি নোট বানানোই রয়েছে, সেগুলোকে আরেকবার রিভিশন করবে এবং সাথে সাথে প্র্যাকটিস মক টেস্ট যেগুলো হয় সেগুলো তুমি করতে থাকো। তো এতে করে কি হবে, তোমার নেট সেটটাও রেডি হলো, সাথে সাথে তোমার এসএলএসটিটাও রেডি হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি চলো তাহলে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু তোমার নেট সেটটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, সাথে করে তোমার এসএলএসটিটাও রেডি হবে। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমরা সবাই বলি সময়ের অভাব। এই যে সময়ের অভাব, সারাদিন অফিস বা কলেজের সেলফ স্টাডির জন্য পড়ার সময় পাওয়া যায় না। তো আমি তোমাকে একদম সত্যি কথা একটা বলতে চাই, যে এটা আমি সবসময় বলি যে এগুলো সব কম্পিটিটিভ এক্সাম। তুমি পাচ্ছ না সময়, আরেকজন সে পেয়ে যাবে, সে পাবে না আরেকজন পেয়ে যাবে, কেউ না কেউ পাবে, কেউ না কেউ পড়বে, কেউ না কেউ টাইম ম্যানেজমেন্ট করবে। তাই আমি সবাইকে বলবো সময়ের অভাবটা নিজেকে কাউকে না বলে সেই সময়ের অভাবটাকে কাটিয়ে কি করে পড়তে পারবে সেটা তোমাকে নিজেকে ঠিক করতে হবে। তুমি ট্রাভেল করছো সেই সময় পড়তে হবে, কলেজে থাকলে লাইব্রেরিতে গিয়ে পড়তে হবে, গল্প করা আড্ডা করা এগুলো বন্ধ করে দিয়ে ম্যাক্সিমাম সময়টা পড়াশোনার মধ্যে তোমাকে লাগাতে হবে। ঠিক আছে, মানসিক চাপ ও ক্লান্তি কি বলছে, মানসিক চাপ ক্লান্তি মানে হচ্ছে ধরো সারাদিন মানে শারীরিক ক্লান্তির ফলে পড়ার মনোযোগ কমে যায়, যা স্ট্রেস অপরাধবোধ সৃষ্টি করে। সারাদিন ধরে আমরা মানে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় নিয়ে ব্যস্ত রয়েছি, এই খবর ওই খবর, এইগুলো থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে হবে। কারণ আমাদের মাথা যত বেশি ঠান্ডা থাকবে তত বেশি আমাদের পড়ার এনার্জি তত বেশি তৈরি হবে। এবং প্রস্তুতি কখনো অগোছালো নিলে চলবে না। এই যে আমি এতক্ষণ তোমাদের যে প্রস্তুতিটা তোমাদেরকে বললাম এটা একদম প্রপার প্রস্তুতি। এটা করতে করতে তোমার কিন্তু নেটের সাথে সাথে এসএলএসটিটাও কিন্তু তোমার সাথে সাথে এগিয়ে চলে যাচ্ছে। তুমি তোমার অজান্তে এসএলএসটিও রেডি হচ্ছে। তুমি যখন দেখবে যখন এসএলএসটির জন্য ডেডিকেটেডলি ঢুকবে তুমি দেখবে অর্ধেক তোমার পড়াই হয়ে গেছে। তো নতুন হয়তো একটা দুটো টপিক পড়তে হবে, বা নতুন হয়তো কিছুই নেই, সবই তোমার নেটের সিলেবাসের মধ্যে দিয়ে পড়া হয়ে গেছে। তাই আমি তোমাদেরকে বলবো যে একটা ডেডিকেটেডলি প্ল্যান বানিয়ে পড়াশোনা করো। এতে করলে কি হবে, তোমার পড়াশোনাটা ঠিক পথে এগোবে। এবং নেটকে টার্গেট করে কেন পড়তে বলছি, কারণ নেটটা ধরে নাও তোমার পরীক্ষা, এসএলএসটির পরীক্ষার ডেট তো আমরা জানি না, তবে নেটটা ডিসেম্বর হবেই। তো আমরা জানি যে ডিসেম্বরে আমার পরীক্ষা, ডিসেম্বরের আগে আমাকে শেষ করতেই হবে। এতে মনের মধ্যে যে টান টান উত্তেজনার ব্যাপারটা তৈরি হয় না, সেটা করে কি হবে, তোমার ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা দেখবে তোমার শেষ হবে, রিভিশন সব কিছু হবে। এবং তুমি যদি একটা পরীক্ষাও দিয়ে দাও নেটের, এতে করে কি হবে, তোমার মনে হবে ধরে নাও নেটটা একটা মক টেস্টের মতো করেই তুমি দিচ্ছ। ওতে করে কি হবে, তোমার মনের মধ্যে একটা আইডিয়া, তো মানে বাড়িতে বসে মক টেস্ট দেওয়া আর এক্সাম হলে গিয়ে পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। তো তাতে কি হবে, তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে সাধারণ লোকজন কিভাবে পড়ে একটানা দীর্ঘক্ষণ পড়াশোনা, এটা একেবারে ঠিক নয়। কেউ একসাথে 10-12 ঘন্টা পড়াশোনা করতে পারে না। তো আমি সবাইকে বলি যে 30 মিনিট করে গ্যাপ না। আমি নিজেও যখন পড়তাম এটা করতাম। প্রথম 30 মিনিট আমি পড়লাম, কোনো কিছু নয়, কোনো কথা নয়, বার্তা নয়, শুধু 30 মিনিট ফোকাস করে পড়লাম, দিয়ে 5-10 মিনিট গ্যাপ নিলাম, আবার 30 মিনিট পড়লাম, আবার 5-10 মিনিট গ্যাপ, আবার 30 মিনিট পড়লাম। তো এতে করে কি হয়, তোমার মনোযোগ লেভেলটা কিন্তু বাড়তে থাকে। মাল্টিটাস্কিং না করে যখন তুমি পড়ছো 100% ফোকাস দিয়ে পড়ো। পড়তে বসে ওই মোবাইল ঘাটা, সোশ্যাল মিডিয়া করা এইগুলোকে বন্ধ করতে হবে। বারবার রিডিং বা পড়ে একবারই, যেহেতু হাতে টাইম কম, তাই একবার পড়েই সেটাকে মনে রাখার চেষ্টা করো, ফুল অ্যাটেনশন দিয়ে পড়ার চেষ্টা করো। এবং শেষে মক টেস্ট দেওয়া একেবারে করা চলবে না, প্রতি সপ্তাহে রিভিশন মক টেস্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে আমি পুরো সিলেবাস শেষ করবো তারপরে গিয়ে মক টেস্ট দেবো, না, তুমি যতটুকু পড়ছো তার সাথে সাথে কিন্তু তোমাকে মক টেস্ট দেওয়া চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এইগুলো মাথায় রেখে যদি তোমরা দেখো, আমি তোমাদের একটা টাইম টেবিল বানিয়ে দিয়েছি যে সারাদিনে 8 ঘন্টার কীভাবে টাইম টেবিল তুমি করতে পারো। সকাল 6টা থেকে 7:30 অবধি পেপার 1টা পড়ে নাও, যেহেতু নেটের ক্ষেত্রে পেপার 1 রয়েছে সেই জন্য পেপার 1টাকে প্রতিদিন সকালবেলা 1.5 ঘন্টা পেপার 1টা পড়ে নাও। দিয়ে পেপার 1টার সারাদিনে প্রথমেই পেপার 1টা পড়ে নাও, পেপার 1-এ ঝামেলা শেষ। না, কারণ যখন সাবজেক্টে ঢুকবে তখন আর ঘুরে গিয়ে পেপার 1 পড়ার ইচ্ছা করবে না। ঠিক আছে, এবার যাতায়াত বা লাঞ্চ ব্রেকে মাইক্রো লার্নিং, মানে তুমি ধরো অফিস যাচ্ছ বা স্কুল যাচ্ছ বা কলেজ যাচ্ছ, যেখানেই তুমি যাও না কেন, যা চাকরি বাকরি করো না কেন বা নিজেরা পড়াশোনা করছো না কেন, তুমি যে শর্ট নোটগুলো বানিয়েছো সেই ট্রাভেল করার সময় সেগুলোকে দেখো, সেগুলো দেখে পড়ার চেষ্টা করো, রিভিশন করো। সন্ধ্যেবেলা বাড়ি এসে 7:30 থেকে 9:30 পর্যন্ত তোমার যে নিজের সাবজেক্ট সেই সাবজেক্টকে পড়ো, এবং রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করা, মক টেস্ট দেওয়া, এগুলোকে করতে থাকো। এতে করে কি হবে, তুমি নিজের কাজের সাথে সাথেও কিন্তু তুমি সারাদিনে 8 ঘন্টা মতো পড়াশোনা, 4-5 ঘন্টা মতো পড়াশোনা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো সারাদিনে 4 ঘন্টা পড়াশোনা কিন্তু তুমি করতে পারবে। তুমি
কোনো জায়গায় কাজও যদি করো তাও তুমি করতে পারবে। সকালবেলা 1.5 ঘন্টা উঠে পড়ো, রাত্রিবেলা বাড়িতে এসে তুমি মোটামুটি 2-2.5 ঘন্টা পড়াশোনা করো, এতে করে দেখবে তোমার সারাদিনে 4-5 ঘন্টা পড়াশোনা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম, ওই ইচ্ছাটা থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আরও কিছু জিনিস দেখে নাও, যে স্টাডি টপিক পড়া, শর্ট নোট তৈরি করা, যেটা আমি সবসময় বললাম। কারণ তুমি যদি প্রত্যেকটা 10টা বই থেকে শর্ট নোট না বানিয়ে নাও না, তুমি সারা বছর যতই পড়ো পরীক্ষার আগে রিভিশন করতেই হবে, তুমি রিভিশন করতে পারবে না। কোন বইয়ের কোন পাতায় কোন লাইন আছে তুমি খুঁজতে বসবে, সেই সময় যদি শর্ট নোট না বানিয়ে রাখো তুমি কি করে রিভিশন করবে, সম্ভব নয়। নেক্সট হচ্ছে তথ্য আড়াল করে মস্তিষ্কে চ্যালেঞ্জ করা। এটা আমি খুব নিজেও করতাম, যে রাত্রিবেলা যখন ঘুমোতে যেতাম নিজে চোখ বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করতাম এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতাম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। গ্যাপ চিহ্নিত করা, যা মনে পড়েনি তা পুনরায় দেখা। যা আমি চোখ বন্ধ করে দেখছি এটা আমার মনে পড়ছে না, আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সেটাকে খাতা খুলে বা বই খুলে সেটাকে দেখার চেষ্টা করতাম। তো এটা একটা খুব ভালো হ্যাবিট। সেলফ টেস্ট, নিজে নিজে মনে করার চেষ্টা করা বা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা। নিজে নিজে বারবার দেখবে অনেক ছোট ছোট ফ্যাকচুয়াল ব্যাপার থাকে যেগুলো সবসময় আমাদের মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। তো তুমি যদি একটা ছোট ছোট চিট বানিয়ে বা ছোট ছোট কাগজে লিখে দেয়ালের মধ্যে লাগিয়ে রাখো, সেগুলোকে দেখলেই কিন্তু তোমার মনে পড়ে যাবে। তো এই জিনিসগুলো যদি তুমি করতে থাকো, মানে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো, পড়ার থেকে ইম্পর্টেন্ট পরিবেশটাকে পড়ার মতো করে তৈরি করা। তো তুমি যখন পড়ার পরিবেশ তৈরি করবে, তোমার বাড়ির দেয়ালে সবসময় এগুলো লাগানো থাকবে, যখন তুমি যাচ্ছ তখনও মোবাইলে পড়ছো, তুমি যখন বাড়িতে মানে পড়ার চারিদিকটা যখন তুমি পড়ার মতো করে তৈরি করে রাখবে, তখন দেখবে তোমার অটোমেটিক্যালি নিজের মধ্যে মোটিভেশন তৈরি হবে। আমার কাছে যারা এখন পড়ে, যারা এসএলএসটি পড়ছে, নেট পড়ছে, তো যে যেটাই পড়ছে না কেন, তো প্রত্যেককে আমি একটা জিনিসই প্রত্যেকের প্রতিদিন পড়াই এবং টার্গেট দিয়ে দিই, যে আজকে এটা পড়া, আজকে এটা টার্গেট, তোমাকে এটা পড়তেই হবে। তো তাদের মনের মধ্যে কিন্তু এখন এই ব্যাপারটা নেই কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা দেবো, সিলেবাস চেঞ্জ হবে কিনা, এই হবে কিনা, ওই হবে কিনা, এইসব তারা ভাবেই না। তাদের এখন মেন টার্গেট হয়ে গেছে, আমাকে স্যার এই টার্গেটটা দিয়েছে, আমাকে আজকে এই টার্গেটটাকে আমাকে ফুলফিল করতে হবে, আমি আর অন্যদিকে কিছুতে তাকাবো না, ঠিক আছে। তো এই ব্যাপারটা যদি তুমি একবার তৈরি করে নিতে পারো, তাহলে দেখবে আর অন্য কোনো দিকে তোমার মন যাবে না। তোমার সারাদিন মনে হবে যে আমার কাজ হচ্ছে পড়া, এই পড়াটাকে আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এইবার তুমি 60 দিনের মোটামুটি 2 মাসের যদি মাস্টার প্ল্যানটা দেখো, প্রথম দিন থেকে 15 দিন তুমি সিলেবাসটাকে পড়ার চেষ্টা করো। ডে 16 থেকে 35 হচ্ছে তুমি মানে ভালো করে রিভিশন করে যতটা পড়লে। 36 থেকে 50 দিন হচ্ছে ইউনিট ভিত্তিক মক টেস্ট দাও, এবং লাস্ট 51 থেকে 60 দিন ফুল লেন্থ মক টেস্ট, মানে পুরো সিলেবাস টেস্ট অনুযায়ী সিলেবাস মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এটা আমি আবারও তোমাদের পরীক্ষার আগে বলে দেবো মোটামুটি কীভাবে ফুল লেন্থ মক টেস্ট তোমরা দিতে পারবে। এবং সব থেকে লাস্ট যেটা বলবো, যে নির্ধারিত সময়ের মধ্যে মক টেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে। ওই নিজের ইচ্ছা মতো 5 মিনিট কোশ্চেন প্র্যাকটিস করলাম, 10 মিনিট করলাম, ওরকম নয়। সময় ধরে সময় মেপে পরীক্ষার মতো করে মক টেস্ট তোমায় দিতে হবে। এবং মক টেস্ট দিয়ে কি ভুল হচ্ছে সেই ভুলগুলোকে তোমাকে চিহ্নিত করতে হবে, যে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সেগুলোকে তোমাকে দেখতে হবে। এবং টার্গেটেড রিভিশন করতে হবে, প্রচুর পরিমাণে রিভিশন চালিয়ে যেতে হবে। যত বেশি রিভিশন করবে তত একটা জিনিস মাথায় বসবে। বেশি পড়ার থেকে কম পড়ে যদি সেটাকে রিভিশন করতে পারো, সেটাই হচ্ছে সবথেকে ভালো। এবং ফাইনালি মক টেস্টের মাধ্যমে দেখতে হবে যে তুমি তোমার ভুলগুলোকে ফাইনালি শুধরে ফেলতে পারছো কি না। যদি এই পদ্ধতিগুলো তুমি করতে পারো, আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে তোমার যে সফলতা সেটা তুমি নিজেই বুঝতে পারবে। কিন্তু যদি এগুলোর মধ্যে কিছু গ্যাপ থেকে যায়, তাহলে তুমি এদিক ওদিক ইউটিউব ভিডিও দেখে লাভ হবে না। ফাইনালি তোমার নিজের সাকসেসকে নিজে আনতে গেলে তোমাকে নিজেকেই পড়াশোনা করতে হবে। এবার যদি তোমাদেরকে আমি বলি যে ফাইনালি তাহলে পুরো বিষয়টাকে দেখি, যে টাইম ম্যানেজমেন্ট করো, নিজের টাইম ম্যানেজমেন্ট করে নিজে পড়াশোনা করার চেষ্টা করো, একটা ভালো মাস্টার প্ল্যান বানিয়ে পড়াশোনার চেষ্টা করো যেরকম আমি বললাম, এবং প্রপারভাবে পড়াশোনা করে নিজের যে সাকসেস সেটাকে নিয়ে আসার চেষ্টা করো। এবার আমি তোমাদেরকে বলবো যে তুমি ধরো তোমার যে সাবজেক্টটাকে তুমি রেডি করবে, সেখানে তোমাকে প্রত্যেকটা 10টা ইউনিটের জন্য 10টা বই কেনো, সেখান থেকে নোট বানানো, সেখান থেকে মক মানে তোমাকে খুঁজে খুঁজে নোট তৈরি করা, শর্ট নোট বানানো, সেটা করতে তো তোমার টাইম যাবে, 2-2.5 মাস টাইম লাগবে। নিজে করতে গেলে তো প্রচুর টাইম যাবে, এত বড় সিলেবাস। তো সেটা যদি কেউ তোমাকে করে দেয়, তোমাকে নোটটা বানিয়ে দিল, ঠিক আছে, তোমাকে বুঝিয়ে দিল, তোমাকে সব রেডি করে দিল, শুধু তো কাজ হচ্ছে তোমার পড়া, প্রিভিয়াস এর কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করে দিল, সবটা করে দিল, তোমার কাজ হচ্ছে শুধু পড়া, তাহলে তো তোমার আরও বেশি এগিয়ে চলে যাবে তুমি, তাই না? তো সেই জন্য জিওগ্রাফির যে আমার ব্যাচ রয়েছে আড্ডা 24/7-এ, কারণ আমার নিজের সাবজেক্ট জিওগ্রাফি, আমি এর বাদে অন্য কোনো সাবজেক্টও পড়াতে পারবো না, তাহলে তুমি আমার সাবজেক্ট রিলেটেড যে ব্যাচটা রয়েছে জয়েন করে যাও। এই ব্যাচে জয়েন করলে নেট সেটের জন্য যেমন তোমার রেডি হয়ে যাবে, সাথে সাথে তুমি যদি জিওগ্রাফির এসএলএসটিকেও টার্গেট করে থাকো, সেটাও তোমার রেডি হয়ে যাবে, আলাদা করে তোমার আর কোনো চাপ লাগবে না।
তোমার জিওগ্রাফির নেট সেট রেডি হয়ে গেল, এসএলএসটি রেডি হয়ে গেল, সবটা তোমার এই একটা ব্যাচ থেকে রেডি হয়ে গেল। এবং এই ব্যাচটা অলরেডি আমাদের শুরুও হয়ে গেছে। কবে থেকে? আগস্টের 1 থেকে তো আমাদের এই ব্যাচটা স্টার্ট হয়ে গেছে। তুমি চাইলে এখনও জয়েন করে যেতে পারো। আগের ক্লাসগুলো 2-1টা ক্লাস রেকর্ডেড আছে, দেখে নেবে, বাকি ক্লাসগুলো লাইভ করতে পারবে। এবং এখানে আমি যেটা তোমাদের বললাম সেই ইউনিট ধরে ধরে নোট বানানো, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, যা যা বললাম এতক্ষণ সব কিছুই ব্যাচের মধ্যে তুমি পাবে। মক টেস্ট থেকে শুরু করে এভরিথিং, কিছু বাদ যাবে না, ঠিক আছে? আর যদি তোমরা মনে করো যে কেউ যদি জিওগ্রাফি সাবজেক্টে না হও, তার যদি মনে হয় পেপার 1টা দরকার, তাহলে ইউজিসি নেটের পেপার 1 ব্যাচ রয়েছে, যেখানে তুমি মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার সব কিছু পাবে। এবং এই ব্যাচগুলোতে একটা ইবুক আমি অ্যাড করে দিয়েছি ফ্রি গিফট হিসাবে। তোমাদেরকে ফ্রি গিফট হিসাবে একটা ইবুক আমি অ্যাড করে দিয়েছি, যেখানে তোমরা প্রচুর কোশ্চেন পেপার পাবে, যেখান থেকে তোমরা মক টেস্ট, প্রিভিয়াস মানে অ্যানালিসিস সব কিছু ওই বইটার মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং এই ব্যাচগুলো তোমাকে নিতে গেলে কি করতে হবে? সবার আগে আমাদের আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করতে হবে। এই অ্যাপটা কীভাবে ইনস্টল করবে? তুমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, বা প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 লিখলেও তুমি পেয়ে যাবে। এই অ্যাপের মধ্যে কিন্তু তুমি কী পাচ্ছ? আমাদের মক টেস্ট পাচ্ছ, ডেইলি ক্লাস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, ঠিক আছে, কুইজ থেকে শুরু করে এভরিথিং তুমি এই ব্যাচের মধ্যে এই মানে এর মধ্যে পাবে, অ্যাপের মধ্যে। তো এই অ্যাপটাকে আগে ইনস্টল করো, অ্যাপের লোগোটা দেখে নাও, এই ধরনের লোগো যেটা পাবে সেটা দিয়ে ইনস্টল করবে। অ্যাপটা ইনস্টল করার পরই দেখবে তোমার ফোন নাম্বার চাইবে, ওটিপি চাইবে, নাম চাইবে, ওগুলো দেবে। দেওয়ার পর তোমার কাছে সিলেক্ট ইউর এক্সাম বলে চলে আসবে, যেখানে এসএসসি, ব্যাংক, টিচিং, ইউজিসি চলে আসবে। এগুলোতে কোনোটায় ক্লিক করবে না, ক্লিক করবে না, দেখবে স্টেট এক্সাম পাবে। স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গল বলে অপশন পাবে, এই ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর দেখবে উপরে ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে এসছে। যদি না আসে আবার এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলেই তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে? এইবার যখন তুমি ওয়েস্ট বেঙ্গল লেখা ক্লিক করলে এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখাটা তোমার চলে এলো। ওয়েস্ট বেঙ্গল লেখাটা ক্লিক করার পর দেখবে নিচে স্টোর বলে অপশন রয়েছে, স্টোর অপশনটা তুমি কি করবে? স্টোর অপশনে ক্লিক করে দেবে। স্টোর অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে কি চলে আসবে? ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশন চলে আসবে। এখান থেকে ভিউ অল অপশনে তুমি ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে ইউজিসি নেট বেঙ্গলি বলে অপশন তোমার কাছে রয়েছে। ইউজিসি নেট বেঙ্গলি থেকে তুমি সেকেন্ড একটা ব্যাচ পাবে, যেটা জিওগ্রাফির ব্যাচ। জিওগ্রাফি পেপার 1 6099 টাকা, আর শুধু পেপার 1 এর ব্যাচটা 2099 টাকায় তুমি পেয়ে যাবে। যে ব্যাচটা দরকার সেটা ক্লিক করবে, করে ইউজ কয়েন বলে অপশানে ক্লিক করবে। আর যদি তোমার মনে হয় দামটা আরও কমানোর দরকার, কুপন অ্যাপ্লাইডে ক্লিক করবে, কুপনের জন্য আমার সাথে কথা বলে নেবে। ফাইনালি এই ব্যাচটার দাম হয়ে যাবে 5870 টাকা, আর এই ব্যাচটার দাম হয়ে যাবে 2020 টাকা, ঠিক আছে? তো যেটা পছন্দ সেই ব্যাচটা তুমি নিয়ে নেবে। তুমি যদি এসএলএসটিকে টার্গেট করো প্লাস নেট সেটকে টার্গেট করো, তাহলে জিওগ্রাফি সাবজেক্টের যদি তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে এই ব্যাচটা তোমার জন্য একদম 100% বেস্ট ব্যাচ, ঠিক আছে? তোমার সাবজেক্ট এইভাবেই রেডি করে দেবো, তোমার এই এসএলএসটির জন্য একটা বিন্দু টেনশন নিতে হবে না, ঠিক আছে? দিয়ে তুমি বাই নাও করে তুমি ব্যাচটাকে পারচেস করে নিতে পারো। আর এক্ষেত্রে কুপন কোড পাওয়ার জন্য বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তুমি জয়েন হতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি লিখবে? নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বা তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়, তুমি নেট সেট জিওগ্রাফি লিখে, মানে তুমি যদি জিওগ্রাফির হয়ে থাকো তাহলে নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাকে ব্যাচে কীভাবে অ্যাডমিশন নিতে হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে আমি জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা জুড়ে থাকো, এখানে অনেক ইনফরমেশন আপডেট কিন্তু তুমি পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আর তোমার যা যা বক্তব্য বা মন্তব্য আছে কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্ট সেকশন পড়ি এবং সেই অনুযায়ী উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।